পরের দিন সকালে যখন আসছেন তখন ঠাকুর বললেন, তুই একটু গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে শুনে আয়গা, তো কুষ্টি দেখায় আয়গা। গিরিশ পণ্ডিত মশাই তখন কুষ্টির বিচার করে বললেন, আপনার তো গতকাল রাত্রি সর্পদংশনে চলে যাওয়ার কথা, বেঁচে আছেন কি করে? ভূষণ চক্রবর্তী যার মনে পড়লেন, আমি না বললে তুই যাবি না, এতক্ষণ সময় তিনি গুরুর কাজে আটকে রেখেছিলেন, প্রাণটা ফিরে পেয়েছেন। আমি ওকে দীর্ঘদিন দেখেছি, দীর্ঘদিন তার সাথে কাটিয়েছি, দীর্ঘদিন তার কাছে তার কথা আমি শুনেছি। বিশ্বজনীন সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ প্রান্তে আমি আন্তরিক, ঐকান্তিক, হার্দিক, একান্ত প্রার্থনা নিতান্ত ভাবে নিবেদনের চেষ্টা করি। এতক্ষণ আপনারা অমলেন্দু চট্টোপাধ্যায়ের কথা শুনছিলেন। আমি তার ব্যবহারিক, প্রায়োগিক, বাস্তব যে প্রতিকৃতির পদপ্রান্তে আমরা একত্রিত হয়েছি, তার কাছে যে শৈশব লালিত পালিত হয়ে উঠেছি ছোট্ট থেকে, তার প্রাণ, জাগতিক মহাপ্রাণ কাল পর্যন্ত, আমি তার কয়েকটি রূপরেখা আপনাদের কাছে বর্ণনা করি। আজকে যে পাঠ হয়েছে তার সাথে তার লীলা মাধুর্য, লীলা কীর্তন যাকে বলে, কীর্তন মানে তার গুণবর্ণন, লীলা মানে আলিঙ্গন এবং গ্রহণ। অমলেন্দুর কথার সঙ্গে সুর মিলিয়ে বলি, আমাদের জীবনে সেটা কেমন প্রাত্যহিক, দৈনন্দিন, নিত্যদিনের জীবনে। দেওঘরে আমার ছোট্টবেলা থেকে কেটেছে। দেওঘরে ঠাকুরের একজন অন্যতম লীলা সঙ্গী, পার্শ্বদ ভক্ত প্রবল, হিমায়তপুর থেকে দেওঘর পর্যন্ত তার দীর্ঘ পরিক্রমা। তার নাম হচ্ছে শ্রদ্ধেয় ভূষণ চক্রবর্তী। ঠাকুর একদিন হঠাৎ ভূষণ তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুই ওই ঘরটা পরিষ্কার করবি, মিস্ত্রিরা কাজ করে গেছে, সমস্ত নোংরা টোংরা পড়ে আছে, সমস্ত ঘরটা পরিষ্কার করবি, আর আমি না বলা পর্যন্ত তুই এখান থেকে যাবি না। অনেকক্ষণ আগে ঠাকুর কথাটা বলেছেন। ভূষণ চক্রবর্তী দীর্ঘ সময় ধরে ঘরটা পরিষ্কার করেছেন, রাত্রি 10টা বেজে গেছে, এখন তো চলে যেতেই পারি, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আরো অনেক রাত পর্যন্ত ঠাকুর কোনো খবর পাঠালেন না, বলেছিলেন আমাকে না বলে যাবি না। ঠাকুর কিছু খবর পাঠাচ্ছেন না, বলছেন না যাবো কি যাবো না, খুব আতান্তরে পড়ে গেছে। তারপরে দেখছে ঠাকুরের দরজা জানলা সব বন্ধ, শুয়ে পড়েছে। শেষকালে বেশ গভীর রাতে তিনি ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে বললেন, অনেক হয়ে গেছে, ঘর পরিষ্কার, আপনি তো কোনো খবর পাঠালেন না, আমি এখন যাচ্ছি। তার বাড়িতে গিয়ে সবাই শুয়ে পড়েছে, তার বিছানা মশারি টশারি টাঙানো, নিশ্চিন্ত। ভূষণ চক্রবর্তী খাওয়া দাওয়া করে বিছানায় উঠতে গিয়ে মশারি তুলে দেখে যে একটা বিষধর সাপ বিছানার উপরে বসে আছে। তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে টাড়িয়ে ব্যবস্থা করে তিনি শুলেন। পরের দিন সকালে যখন আসছেন তখন ঠাকুর বললেন, তুই একটু গিরিশ পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে শুনে আয়গা, তো কুষ্টি দেখায় আয়গা। গিরিশ পণ্ডিত মশাই তখন কুষ্টির বিচার করে বললেন, আপনার তো গতকাল রাত্রি সর্পদংশনে চলে যাওয়ার কথা, বেঁচে আছেন কি করে? ভূষণ চক্রবর্তী যার মনে পড়লেন, আমি না বললে তুই যাবি না, এতক্ষণ সময় তিনি গুরুর কাজে আটকে রেখেছিলেন, প্রাণটা ফিরে পেয়েছেন। আমি ওকে দীর্ঘদিন দেখেছি, দীর্ঘদিন তার সাথে কাটিয়েছি, দীর্ঘদিন তার কাছে তার কথা আমি শুনেছি। ঠিক পাশাপাশি আমাদের মুক্তাগাছা, বাংলাদেশের মুক্তাগাছা, যে মুক্তাগাছা আমি বহুবার গেছি, এই মুক্তাগাছার জমিদার আচার্য যতীন্দ্র বিমল চৌধুরী ঠাকুরের কাছে বাঁধের পাশে বসে কথা বলছেন। আর এই বাঁধের পাশে বসে যখন কথা বলছেন, একটা বিশ্রী পচা দুর্গন্ধ ভেসে আসছে। ঠাকুর কিছুক্ষণ বাদেই বলছেন, একটা
বিশ্রী পচা দুর্গন্ধ আসছে না? বলে হ্যাঁ, বাঁধের পাড় থেকে আসছে। দেখা গেল একজন এসে বললেন একটা পচা হাড়, কিসের হাড় কে জানি, একটা পচা হাড় পড়ে আছে। তিনি যতীন বিমল চৌধুরী মুক্তাগাছার জমিদার, তাকে বললেন আপনি হাড়টা পরিষ্কার করে দেন, সরা দেন। যতীন বিমল চৌধুরী ঠাকুরের সামনে বসেই তার নায়েব গোমস্তা কর্মচারীদের নিয়ে আসতেন। তিনি তার নায়েব গোমস্তা কর্মচারীদের বললেন এই ওই হাতটা ফেলে দিয়েছো, যেখানে হাতটা পড়ে আছে ওটা ফেলে দিয়েছো বাইরে। ঠাকুর এটা শুনেই অনন্তনাথ রায়, যাকে সৎসঙ্গে মহারাজ বলে সবাই জানেন, তিনি বললেন এই অন্তা, তুই হাত দুটো পিছনে করে দাঁত দিয়ে ওই হাতটা নিয়ে গিয়ে পারে ফেলায় দিয়া। অনন্তনাথ রায় ঠিক সেইভাবেই পচা দুর্গন্ধ ভেসে আসা ওই পচা হাতটা দাঁত দিয়ে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসে। ভক্তজন জিজ্ঞেস করলেন আপনার বিশ্বে দুর্গন্ধ নাকে লাগেনি? উনি বললেন একদম না, একদম না, কিচ্ছু পাইনি। আমরা সত্যানুসরণ যেখান থেকে শুরু করেছিলাম, আমরা সত্যানুসরণের নিষ্ঠার যে অধ্যায় দিয়ে আমাদের আজকের এই কার্যক্রম শুরু করেছিলাম, সেখানে খুললেই আমরা দেখতে পাই তার বাস্তব ব্যবহারিক প্রায়োগিক দিক। আমি নির্ণয়ভাবে আমার বিষয়ের সঙ্গে, আমার অস্তিত্বের সঙ্গে নিত্য লেগে আছি কি নেই, এইটি আমার চেয়ে ভালো প্রমাণ আর কেউ দিতে পারবে না পৃথিবীতে, কেউ বলতে পারবে না। আর কিভাবে লেগে আছি, কেমন করে লেগে আছি, কি মন, কি প্রাণ, কি টান, কি প্রেম নিয়ে লেগে আছি, আমি ছাড়া কেউ বলতে পারবে না। আর আমি ছাড়া বলতে পারবে না মানে বুঝতে পারবে কেমন। আমরা আমাদের কাছে শুনলাম ব্যক্তিত্বের কথা। একদিন ঠাকুরের কাছে বসে আছি, ঠাকুর বললেন ব্যক্তি কাক কয়? অনেকে অনেক রকম কথা বললেন। ঠাকুর বললেন যা মানুষ ব্যক্ত করে, যা মানুষ ব্যক্ত করে। আমি যেটা প্রকাশ করছি, আমার মাথার চুল থেকে পা পর্যন্ত, আমার পোশাক, পরন, পরিচ্ছদ, ব্যবহার, খাওয়া দাওয়া, নিত্য দিনের চলা দিয়ে আমি আমার পরিবার এবং পরিবেশের কাছে যা ব্যক্ত করছি, আমার ব্যক্তিত্বটাও ঠিক সেই রকমই তৈরি হচ্ছে। তাহলে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি তখনই হয় যখন রিয়েলিটির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক থাকে। দ্য পার্সন, কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি হলে চলবে না। দ্য পার্সনিফাইড এক্সিস্টেন্স, একটা বাস্তব জ্যান্ত জীবনের সঙ্গে যখন আমার নিত্য যোগাযোগ থাকবে, ব্যক্তিত্ব ঠিক সেইভাবে ক্রমান্বয়ে স্ফুরিত হতে থাকবে, যাকে আমরা প্রার্থনার মধ্যে একটু আগেই বললাম, ধাম ধাম নিরক্ষাতে চাই। আমরা অনন্দের কাছে শুনছিলাম কালী সৃষ্টি মায়ের কথা। এই মানুষটির সঙ্গে আমার দীর্ঘদিন, তার পরিবারের সবার সাথেই আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের তার 3 ছেলে, এই 3 ছেলের সাথেই আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং কালী সৃষ্টি মায়ের সাথেও তো দীর্ঘদিনের সম্পর্ক। একদিন দুপুর বেলায় ঠাকুর বসে আছেন, কালী সৃষ্টি মার বাড়িতে প্রচুর আম হতো, আম গাছে প্রচুর আম। সেই প্রচুর আম যে হয়েছে, কালী সৃষ্টি মা একটা বড় ঝাঁকা করে আম নিয়ে ঠাকুরকে দিতে এসছেন। আগে এসে বলছেন ঠাকুর আম সব পাড়া হয়েছে, এই আম আপনি দিবেন, আসলাম, আপনি নেন, খাবেন কিন্তু। ঠাকুর বলছেন আমার জন্য তো আনেছিস, তুই এক কাম কর, সুশীল দার ডাক দিয়ে নিয়ে আয়। সুশীল চন্দ্র বসু, সৎসঙ্গের কর্মবীর সন্ন্যাসী ব্যক্তিত্ব। সুশীল দাজি আসলেন, ঠাকুরের ডাক শুনে বলেন কালী সৃষ্টি আম আনেছে, একটু চেখে দেখেন তো কেমন। সুশীল দা বলছেন এখন পরে দেখবো, এখন তো সবে ভাত খেয়েছি, পেট ভরা। ঠাকুর বলছেন এই তো সামান্য মাল, একটু চেখে দেখেন না। সুশীল দা বলতে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন দেখি। কালী সৃষ্টি হাঁ করে দাঁড়িয়ে দেখছে। ওই এক ধামা আম সুশীল দা খেয়ে নিল বসে ভাত খাওয়ার পরে। ঠাকুর তখন সুশীল দার দিকে তাকাচ্ছে আর কালী ষষ্ঠীর দিকে তাকাচ্ছে। আর কালী ষষ্ঠী ভাব বলছে সুশীল দা, আপনার জন্য তো আমার আলাদা ঝুড়ি রাখা আছে, কিন্তু আপনার চাখা দেখে মনে হলো চাখা যদি এই হয় তাহলে খাওয়া কেমন হবে, আমি ঝুড়িটা বাড়ায় নেব। ঠাকুর তখন বলছেন এক কয়েক নজর করা, এর নাম অবজারভেশন। তুমি সালে এতটুক মাল আনিস, আমার কাছে এতটুক মাল আনলে হয়? সুশীলদার মতো মানুষ এখানে বসে রয়েছে, তুই সালে এক ধামা আম নিয়ে আসিস। ঠিক এই কালী ষষ্ঠী মায়ের এত আম। অশ্বিনী কুমার দাস ঠাকুরের একজন অন্যতম ভক্ত পার্শ্বদ শিষ্য, ঋত্বিক দেবতা। ঠাকুর অশ্বিনী কুমার দাকে বলছেন কালী ষষ্ঠীর জন্য দেশের আম বিক্রি করে নিয়ে আয়।
আর কি আশ্চর্য, তার দুটো ছেলে, তখন দুটো ছেলে, জ্যোতিদা এবং হরিনারায়ণদা। তার মা নেই, ওই বাবাই ভিক্ষে করে ব্যবস্থা করে লোকজনের কাছ থেকে নিয়ে রান্না করে খাওয়ায়, তারপরে হবে। ঠাকুরজি সকালবেলা ডাক দিয়ে বলছেন, দেশে রাম। এখনকার দেওঘর তখনকার দেওঘর নয়। আমি যে সময়ের কথা বলছি, এখনকার দেওঘর তখনকার দেওঘর নয়। 2 পয়সা 1 পয়সা 4 আনা 2 আনা জোগাড় করা খুব কঠিন ব্যাপার ছিল। আর দেশের আমের দামও তখন সেই তুলনায় অনেক বেশি ছিল জোগাড় করা। যাই হোক, তখন সে দেশের আমের টাকা জোগাড় করে দেশের আম কিনে কালীষষ্ঠী মাকে দিয়েছে। আমি কাহিনী ঘটনা বলে যাচ্ছি, আপনারা মালাগুলো গেঁথে নেবেন। অমলেন্দু যে কথাগুলো বললো তার পরিপ্রেক্ষিতে আমি তার দিব্য লীলায়িত মাধুর্য মণ্ডলী জীবনের কথা বলছি, আপনারা নিজেরা মালাগুলো গেঁথে নেবেন। ওই অশ্বিনী কুমার দাস দেশের আম কিনে দিয়ে দিয়েছে, তারপরেও তার কাছে 1.5 টাকা বেঁচে আছে, ওটা ট্যাকের মধ্যে গুঁজে রেখেছে। ভাবছে, যাক, এই ভিক্ষে করে ঠাকুর তো বলেছে কালীষষ্ঠীকে দেশের আম দিবি, আমি দেশের আম দিয়ে দিয়েছি, তারপরও আমার ভিক্ষে করে 1.5 টাকা বেঁচেছে, এটা আমার জন্য ব্যয় করবো, ছেলে দুটোকে খাওয়াবো। এই মনে করে ঠাকুর বলছে, দিছিস? বলে, হ্যাঁ দিয়ে দিছি। প্রণাম করে চলে যাচ্ছে, ওই পর্যন্ত গেছে। ঠাকুর ডাক দিয়ে বলে, এই দান করলে দক্ষিণে দিতে হয়, তা তুই জানিস না? শুধু দান করলে হয়? তোর ট্যাকে কিছু নাই? ওই যে 1.5 টাকা না 2 টাকা বেঁচেছিল, ওটা বলছে এইটুকু বেঁচেছে, ও দিয়ে কালীষষ্ঠী নিঃস্ব করবে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্যে লিখছেন, আমি সকল নিয়ে বসে আছি আমার সর্বনাশের আশায়। আমি সকল নিয়ে বসে আছি আমার সর্বনাশের আশায়। ঠাকুর অনুকূল চন্দ্র তো একটা ছবি এখন আমাদের কাছে, আর তিনি মানুষের শরীরী অস্তিত্ব নিয়ে বসে আছেন। আর ওইখানে অশ্বিনী কুমার দাস এই ব্যক্তিটিকে দেখছেন, আর তাকিয়ে ভাবছেন, এত নির্মম, এত নিষ্ঠুর, তিনি পরম প্রেমময় হতে পারেন? এই যে অমলেন্দু বললো যে সবটা শেষ নয়, আমাদের দেখাটা শেষ দেখা নয়, আমাদের এই জীবনটা শেষ নয়, দেয়ালের ওপারে কি আছে আমরা দেখতে পাই না। এই প্রসঙ্গে একদিন সমন্বয়াচার্য অবদান বরিষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ভক্তজনের সঙ্গে প্রসঙ্গ করছেন, করতে করতে বলছেন, আচ্ছা বলো দেখিনি, এই যে দেয়াল, এই যে প্রাচীর, তুমি এখান থেকে বসে ও পারে কি আছে বলতে পারবে গো? সব ভক্তরা বলল, না ঠাকুর, বলতে পারবো না। তখন হঠাৎ বলছেন, দেয়ালের ওই কোণে একটা ছোট্ট ফাঁক আছে, তাও বলতে পারবে না। তখন একজন বলছে, হ্যাঁ তাহলে বলা যায়, এই ফাঁকে চোখ রাখলে উপরটা সব দেখা যায়। ঠিক বলেছ, তা বলো দেখিনি আমাদের জীবনে সে ফাঁকটি কোনটি? রামচন্দ্র দত্ত আঙুল তুলে শ্রী রামকৃষ্ণকে বলছেন, সে ফাঁকটা হচ্ছেন আপনি। আপনার দিকে চোখ রাখলে পরে জগৎ ব্রহ্মাণ্ড সব দেখা যায়। এটা আমরা দেখতে পারি না, এটা আমরা দেখতে পারি না, এটা আমরা বুঝতে পারি না। অশ্বিনী কুমার দাসও বুঝতে পারেনি। বুঝতে না পেরে ওই 1.5 টাকা কালীষষ্ঠীকে দিয়ে যখন ফিরছে, তখন রোহিণী রোডের ওপরে ওর ছেলে জ্যোতিদা ছুটতে ছুটতে আসছে। আস্তে আস্তে বলছেন, বাবা তোমাকে এত খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না, তুমি দেরি করছো কেন? বলে, কেন? বলে, শরৎদা, মানে শরৎচন্দ্র হালদার জ্যোতির্বিদ, তিনি ধামা করে সমস্ত ভোজ্য নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, এমনকি যে দেশলাই দিয়ে রান্না করবো দেশলাই পর্যন্ত নিয়ে দাঁড়িয়ে আছেন। আর বলছেন, ঠাকুর আমাকে কালকে বলেছেন অশ্বিনীর জন্য এগুলো আপনি নিজে মাথায় করে নিয়ে গিয়ে দেবেন, আর আমি সেই ধামা নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার বাবাকে খোঁজো। ধামা মাটিতে নামাবেন না, কিন্তু অশ্বিনী না দিয়ে মাটিতে নামাবেন না, কারোকে দেবেন না। শরৎদাসী তখন থেকে তোমার জন্য ধামা নিয়ে অপেক্ষা করছে। অশ্বিনী কুমার দাস কিছুক্ষণ আগে যেটা বুঝেছিল, এত নির্মম, এত নিষ্ঠুর, কিছুক্ষণ পরেই আবার অন্যরকম বুঝলেন। তাই ঠাকুর আমাদেরকে একটা সাবধান সতর্ক বাণী দিয়েছেন, কি জানেন? মনের অনুসরণ করো না, মনের অনুসরণ করো না। মন এখনই ভাবছে কি নির্মম, কি নিষ্ঠুর, আবার পরক্ষণেই যখন তার ছেলের মুখে শুনলেন, তখনই কি দয়াল, কি প্রেমল, কি বেদল বলে তার মনে হচ্ছে। এই মনের অনুসরণ করতে বারণ করেছেন, কারণ মনটা ফ্ল্যাকচুয়েট করে। তার একটা বাণী গ্রন্থ আছে, শাশ্বতী, অদ্ভুত বাণী, অদ্ভুত। আমি জীবনে এরকম কথা কারোর কাছে শুনিনি।
আমি দেশে বিদেশে বহু জায়গায় বহু বরিষ্ঠ জ্ঞানী মানুষের সঙ্গে কথা বলেছি, ঘুরেছি, কিন্তু এরকম এরকম কথা আমি শুনিনি কারো কাছে, এরকম শব্দ শুনিনি। সাধারণত কি শুনি, এই মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো, পড়াশোনা করছো মন দিয়ে পড়ো, মনোযোগ দাও, পড়ায় মন দাও, কাজে মন দাও। আমরা সবসময় এই কথাই শুনে এসেছি, সব সময় এই কথা শুনে এসেছি। ইনি একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট একটি কথা বললেন। তার বাণী গ্রন্থের নাম হচ্ছে শাশ্বতী। তিনি বললেন মনোযোগী হতে যাও না। এটা একদম উল্টো কথা, এটা একদম উল্টো কথা। আমরা বলছি মন দিয়ে পড়ো, মন দিয়ে কাজ করো, মন দিয়ে দেখো, আর ইনি বলছেন মনোযোগী হতে যেও না। অচ্ছেদ্য কাকে বলে? এই যে এখানে আমরা যে কয়েকজন লোক বসে আছি, আমরা বলবো এখানে কি অন্ধকার? বলো না, আলো অন্ধকার নেই, সব দেখা যাচ্ছে, প্রত্যেকে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। কিন্তু আলোক বিজ্ঞানীকে যদি দেখা যায়, তিনি সঙ্গে সঙ্গে বলবেন না, এখানে প্রত্যেকটা আলোক রশ্মির বিহাইন্ডে একটা করে ডার্ক শেড কাজ করছে। কি দিয়ে দেখবো? আমরা সবাই দেখতে পাবো স্পেকট্রোমিটার দিয়ে। একটা স্পেকট্রোমিটার আমাদের কাছে লাগিয়ে দিলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা আলোক রশ্মির বিহাইন্ডে একটা করে ডার্ক শেড কাজ করছে। আমাদের চোখের সামনে সেই ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব তখন এই মাত্র যা ভাবলেন, পর মুহূর্তে তাই ভাবলেন। মনটা সরে গেল ঘটনার পরিপ্রেক্ষিতে, মনটা সরে গেল এই ব্যক্তিত্বকে দেখে। আরো একজন ব্যক্তিত্ব জামশেদপুরের নগেন সেন, তার নাম। জামশেদপুরের নগেন সেন, তিনি টাটা কোম্পানিতে চাকরি করতেন। তার যে ফোরম্যান, তার নাম ছিল মিস্টার কাগল। ইংরেজি, বিদেশে ব্রিটিশ, তার নাম ছিল মিস্টার কাগল। ঠাকুর হঠাৎ টেলিগ্রাম করলেন, খগেন, এই নগেন কাম শাক, ছোট্ট কেবল, ছোট্ট একটা টেলিগ্রাম আসলো। তিনি গিয়ে তার বসকে বললেন, স্যার আমাকে ছুটি দিতে হবে, আমার গুরুদেব বলেছে। মিস্টার কাগেল তার উপরে বস, কিছুতেই ছুটি মঞ্জুর করবে না, বলছে তুমি ফোরম্যান, আগামীকাল আমাদের সমস্ত কোম্পানির ফার্নেস গুলো পরিষ্কার করা হবে, তোমার দায়িত্বে এই সমস্ত ফার্নেস পরিষ্কার করা হবে, তোমার ছুটি এখানে হবে না। ও খসখস করে পদত্যাগ পত্র লিখে কাগজের ওখানে পেপারে চাপা দিয়ে বলে, থাকলো আপনার চাকরি, আমার গুরুদেব ডেকেছে, আমি যাচ্ছি। নগেন সেন টাটানগর থেকে দেওঘরে গিয়ে পৌঁছে প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছে, খগেন আইছিস, নগেন আইছিস, যে এখন ফিরি না। আরে কি কথা, আর ডেকে নিয়ে আসলেন আমাকে জামশেদপুর থেকে দেওঘরে, এসে প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছেন যে এখন বাড়ি যা। তিনি যখন ফিরলেন, ফিরে গিয়ে শুনলেন ওই ফার্নেসটা পরিষ্কার করার সময় ব্লাস্ট করেছে। সেই প্রথম টাটা কোম্পানিতে টিস্কোতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। মানুষ স্টিলের সঙ্গে, স্টিল গলানো স্টিল, তরল স্টিলের সাথে মানুষ একাকার হয়ে গেছে। আপনারা এরকম মৃতদেহ দেখেননি, আমি দেখেছি। আমার এক ক্ষুদ্রতো বোনের স্বামী ভগ্নিপতিকে আমি দেখেছি। স্টিল এবং মানুষ আর বোঝা যাচ্ছে না, একত্রিত হয়ে গেছে তরলের সাথে মিশে। আমি দেখেছি শক্ত লোহার স্টিলের মতো, কত মানুষ চলে গেছে প্রাণ। আর টাটা কোম্পানি সেল করে দিয়ে নগেন সেনের যতগুলো ছেলে ছিল সবার চাকরি ওখানে দিয়ে দিয়েছে। যেমন এয়ার ইন্ডিয়া, আমাদের সেদিনকেই আহমেদাবাদের বিস্ফোরণ ঘটেছে, টাটা কোম্পানি প্রত্যেককে 1 কোটি টাকা করে ঘোষণা করে দিয়েছে এবং ছেলে মেয়েদের চিকিৎসার আজীবন খরচ বহন করবে বলে ঘোষণা করেছে। ঠিক সেম পদ্ধতিতে সেই সময় টাটা ঘোষণা করে দিয়েছে, এই নগেন সেন তো মৃত, তো অ্যাকসেপ্ট করেনি ওর বস পদত্যাগ, মানে ছুটি মঞ্জুর করেনি। আর ছুটি মঞ্জুর না করার জন্য যদি নগেন সেন ওখানে থাকতো তাহলে ওরকম ভাবে চলে যেত। অফিসিয়ালি নগেন সেন মারা গেছে, কোম্পানির হিসাব অনুযায়ী নগেন সেন মারা গেছে, ওর সমস্ত ছেলেদের কোম্পানিতে চাকরি হয়ে গেল। নগেন সেন ফিরে গেছেন, তখন মিস্টার কাগল বলছেন, মিস্টার সেন, তোমার গুরুদেব তোমাকে ডেকে নিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি তোমার পদত্যাগ করতে মঞ্জুর করিনি, তোমার সব ছেলে চাকরি হয়ে গেছে, সব ছেলের চাকরি হয়ে গেছে। আজকে ভাবতে গেলে বিস্মিত হতে হয় যে আমরা দেয়ালের ওপারটা দেখতে পারি না, এই পাটটা থেকে ওপারটা দেখতে পারি না। এইরকম না দেখার চোখ নিয়ে আমরা ঘর করছি, সংসার করছি, সন্তান উৎপাদন করছি, দিব্যি প্রজন্ম রচনা করে যাচ্ছি, না দেখা চোখ। এই যে অমলেন্দু কিছুক্ষণ আগে বললো আমরা কেউ কাউকে চিনি না, এটা আমি
এটা আমি অনেক জায়গায় বলি, আবার অমলেন্দুর কথার পরিপ্রেক্ষিতে বলছি, এটা গল্প নয়, বানানো নয়, আমার নিজের জীবনের প্রত্যক্ষ ঘটনা। আমি মনে নেই, যেমন এইখানে এই ইটাবেরিয়া বহু বছর বাদে আমি আসলাম, আমার ঠিক মনে নেই যে কোনখানে কোন জায়গায় গিয়েছিলাম, কোন একটা জায়গায় গিয়েছিলাম। যাওয়ার পরে কানাই যেমন আমাকে ডেকে নিয়ে গেল ওখানে দোতলার উপরে ঘরে, ওই রকমই একটা মাঠের মধ্যে অনুষ্ঠান হচ্ছিল, হওয়ার পরে একটা সুন্দর জায়গায় বাড়িতে গিয়ে সেখানে বসলাম। বাড়িতে বসার পর আমি বললাম যে বা বিউটিফুল, সুন্দর বাড়ি। তার বউ এসে আমাকে বসালো সোফাতে, আপ্যায়ন করার পর বলছে ভালো লেগেছে? আমি হ্যাঁ, অসম্ভব, অসাধারণ বাড়ি, খুব ভালো লেগেছে। তারপর জানেন, কাপড়টা এরকম করে খুঁড়ছে আর ঘোরাচ্ছে, সব একা একা করেছে। একা একা মানে এইখানে সেখানে যাওয়া, ওখানে যাওয়া, সেখানে যাওয়া, এখানে যাওয়া, সব একা একা নিজে হাতে আমি করেছি। চা খাবেন? হ্যাঁ, চা খেতে পারি। কিছুটা দিই, আমার প্যাক করলো, বলে বলছেন চা ফি খাবেন? সেটা আবার কি, কোনদিন শুনিনি তো। বলে চায়ের অর্ধেকটা, কফির অর্ধেকটা, দুটো মিলে চা আর কফির ফি, চা ফি খাবেন? আমি বাপের জীবনে খাইনি, খাওয়ান, খেয়ে কোনদিন খাইনি, দেন খেয়ে। চাপি খাইয়ে দিল, অসাধারণ টেস্ট হলো, চায়ের স্বাদ কফির স্বাদ মেশানো ভালো হলো। তারপরে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। জানেন, সব আমাকে নিজে হাতে করতে হয়। এত করলাম, মন পেলাম না। দাঁত দুটো চাবিয়ে নিয়ে বুড়ো আঙুলটা এরকম করে ব্যাক গিয়ার দিয়ে বলছেন মন পেলাম না, বলে উনি চলে গেলেন। তার বর কিছুক্ষণ বাদে ঢুকলো ঘরে, আমি রওনা হয়ে যাব। কিছুক্ষণ বাদে ঢুকে বলছেন জয়গুরু বসুন। বউকে বেরিয়ে গেল, দিয়ে বলছে আমার নিন্দে করছিল। না না, নিন্দে করবো? হ্যাঁ, বলেনি এই করলাম, এই করলাম, এই করলাম, সব একা একা আমি করেছি। হ্যাঁ, এগুলো বলেছি, সব একা একা করেছি। আচ্ছা, আপনি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছেন? না না, সরাসরি তখন জন্মেছিলাম কেন মনে নেই, স্মৃতি নেই, কিন্তু টিভিতে দেখেছি। বিআর চোপড়ার টিভিতে দেখেছি যে দুঃশাসন টানছে আর খেয়ে খেয়ে ঘুরছে, এটা টিভিতে দেখেছি। দেখলেন তো? হ্যাঁ, ছবিতে দেখেছি। আচ্ছা, ধরুন এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার বউ লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত এই জোগাড় করে যাচ্ছি। আমি যদি সাপ্লাই না করতাম, কৃষ্ণ যদি বস্ত্র সাপ্লাই না করতো, দ্রৌপদীর কি অবস্থা হতো? এমন সর্বনাশ হয়ে যেত। বলে আমার বউ যে লাট্টুর মতো পাট খাচ্ছে, আমি যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত এটা সাপ্লাই না করতাম, আমার বউ লাট্টুর মতো ঘুরতে পারতাম না, একদম না। হাত দাদা চিনতে পারবো না। আরে কপাল, এ ওকে মন পেল না, বুঝতে পারলো না, এ ওকে চিনতে পারলো না, দিব্যি পরপর 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 গদিয়ে যাচ্ছে। ওই জামশেদপুরে একটি বাড়িতে আমি গেছি, লেখা আছে বিওয়ার অফ ডগস, বড় করে লেখা আছে বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। আমি কুকুরকে খুব ভয় পাই, যদিও আমার অনেক কুকুর ছিল, তবু আমি খুব ভয় পাই। আর আগে কুকুরটা সামলান, বলে কোনো ভয় নেই, আপনি আসুন আসুন। দুটো বড় বড় গ্রেহাউন্ড কুকুর এসে একটু গাটা শুকে গিয়ে বলে এই নিলাম, বসে পড়ে। আবার একজন কাছে ছিলাম, এটা কি ওদের নাম? বলে হ্যাঁ, এর নাম নিলাম আর এর নাম ঝিলাম। এগুলো তো মানুষের নাম, নীলম মেহতা এবং ঝিলাম কাপুর, আমি তো কিন্তু শুনেছি বম্বেতে। এই যে কুকুরের নাম? বলে হ্যাঁ। এরপরই দুটো ছেলেকে ডাক দিল, একজনের নাম টমি, একজনের নাম জকি, আর তো কুকুরের নাম। কি উদরপিণ্ডি বুধের ঘাটে স্বাবলম্বী বলছিল, দেখুন কুকুরের নাম মানুষের, মানুষের নাম কুকুরের। এইরকম মন, এইরকম নজর, এইরকম দৃষ্টিকোণ নিয়ে যখন জীবনকে আমরা চালাই, তখন বুঝতে অসুবিধা হয় না যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার জ্ঞান, আমার বোধ, আমার বুদ্ধি সব সময়। আমি খুব বেশি কোনো কথা বলবো না। আমার এখন 80 বছর পার হয়ে গেল, 9 জুন। এই পার হয়ে যাওয়ার পরে এখন এই অবস্থা, ইটাবেরিয়াতে আমি বহুবার এসছি, বহুবার আমি ইটাবেরিয়াতে এসছি, কিন্তু এখন এই যে 80 বছর পার করে ইটাবেরিয়াতে এসছি, আমি এর মধ্যে বহু জায়গায় ঘুরেছি এই জীবনে। এখন আমার মনে হয় পৃথিবীতে সবাই দীক্ষিত, অদীক্ষিত কেউ নেই। পৃথিবীতে সবাই তার মতো দীক্ষিত। এই দীক্ষা নেওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। জিজ্ঞেস করুন, আমি বাবাকে পারি, বাবা মাই আসল, আর কি করবেন সব এখানে, বুঝলেন? এটা কেউ করতে পারবে না, যাই বলুন সব এখানে। এইসব শুনেছি আমি অনেক। সুতরাং আমার মনে হচ্ছে সবাই দীক্ষিত। এবারে একটা ডিকশনারি আছে, যে ডিকশনারি সবাই মানি আমরা। এই ডিকশনারিটা খুলুন, খুলে দেখুন দয় দীর্ঘই ক্ষী হয় বসন্ত, দিক
যেখান থেকে দীক্ষা কথাটার উৎপত্তি হয়েছে। আমি তো আকাশ থেকে পড়িনি, মাটি থেকেও গজাইনি, আমার একটা বাবা আর মা আছে। সুতরাং এই দীক্ষা শব্দটার একটা শব্দযোগ ধাতুরূপ আছে। সুতরাং ওটার মানে হচ্ছে দিক। মানে কি? দিক মানে হচ্ছে গতি। এইখানে যে কয়েকজন লোক বসে আছেন, হেঁটে হেঁটে এসছেন তো, হেঁটে হেঁটে এসছেন তো সময় বাঁচিয়ে, তাহলে তো গতি যদি না থাকতো আসেন কি করে? তারপরে হচ্ছে শক্তি। শক্তি যদি না থাকতো তাহলে পরে এসে পৌঁছলেন কি করে এখানে? তারপরে খাওয়া দাওয়া হবে, চলে যাবেন বাড়িতে, কাজ করবেন, কালকে সকালবেলা আবার দিব্যি কাজ করবেন প্রত্যেকের মতন। তাহলে গতিও আছে, শক্তিও আছে। তারপরে আছে মুন্ডন করা। আমরা এখন ন্যাড়া হয়ে যাই। ন্যাড়া হওয়া না, মুন্ডন মানে অপসারণ করা। মুন্ডন মানে হচ্ছে অপসারণ করা। যত বাধা আমার কাছে আসছে আমি আমার শক্তি এবং গতি দিয়ে তাকে অতিক্রম করছি। কেমন আছেন? ভালো, যেটুকু প্রবলেম ছিল এখন ঠিক হয়ে গেছে, চলে যাচ্ছে, ঠিক আছে, তাই তো করি আমরা, তাই তো বলি আমরা। তারপরেই হচ্ছে অভিষিক্ত হয়ে ওঠা। আগে যে প্রবলেমে ছিলাম এখন সেটা মোটামুটি মিটিয়ে নিয়েছি। সবার জীবনে এটা কম বেশি ঘটছে। তারপরে দুটো শব্দ আমরা পারি না, একটা হচ্ছে সমন্বয় করা, আর একটা হচ্ছে দক্ষ হয়ে ওঠা। এই দুটো জায়গায় আমরা মুখ থুবড়ে পড়ে গেছি। তখন এটা দেখাই, তখন ওটা দেখাই, তখন বাপকে দেখাই, মাকে দেখাই, ইত্যাদি 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 করি। সময়কে দেখাই, সময় হলেই হবে। এখন কি ঠিক? তখন গতি থাকবে সেই সময়, আমার শক্তি থাকবে সেই সময়, আমার প্রতিরোধ করার ক্ষমতা থাকবে সেই সময়। আজকে প্রবীর তাপস এরা যেভাবে দৌড়তে পারবে আমার পক্ষে দৌড়ানো সম্ভব 80 বছর বয়সে। এখন আমি দীক্ষা নিচ্ছি। শুনলাম এই ধীরেন প্রধানের বাড়িতে এসে দেন দীক্ষাটা দিয়ে দেন। আর এখন নিয়ে কি হবে? বুড়ো বয়সে বউ হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, প্রজন্ম হয়ে গেছে। কবিয়াল অসীম সরকারের নাম শুনেছেন? রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবি, গান গায়। একটা অদ্ভুত কথা, বর্ধমানে একটা অনুষ্ঠানে আমরা একসাথে ছিলাম, সেখানে একটা অদ্ভুত কথা বলতেন জানেন? একটা বুড়ো লোক, মানে বুড়ো মানে গৃহস্থ, শক্তি সমর্থ, তার বাঁশঝাড় আছে। সে গিয়ে বাঁশঝাড়ে আগে বাঁশ কাটতো, একসঙ্গে 10খানা বাঁশ কাঁধে করে নিয়ে চলে আসতো। আর সেদিন গিয়ে মাত্র 5খানা বাঁশ কাটতে পেরেছে, কিন্তু ট্রেনে বাড়ি পর্যন্ত আর আনতে পারছে না। অনেকক্ষণ কপালে হাত দিয়ে বসে হাঁপিয়ে বসে পড়েছে। একজন যাচ্ছে, গ্রামের লোক, বলছে কি করতা, বসে কেন? বলে আর বলো না, এখন ভাবছি এই শরীরেই 10খানা বাঁশ কেটে ঘাড়ে করে নিয়ে গেছি বাড়ির উঠোনে, আর এখন এই 5টা বাঁশ কেটেছি, মাত্র 5টা বাঁশ নিয়ে যেতে পারছি না, হাঁপিয়ে গেছি। এই ভাবছি আমার সব বলগুলো গেল কোথায়। সেই গ্রামবাসী যেতে যেতে বলছে তোমার বউয়ের কাছে। বলে চলে গেল, তুমি বাড়ি যাও। ফিরে এসছে, ফিরে এসে বউ কাজ করছে, গিয়ে বলছে হ্যাঁ গিন্নি, আমাকে অমুকে গ্রামের লোক বললো যে আমার সব বল নাকি তোর কাছে। গিন্নি বললো হ্যাঁ সব বল আমার কাছে। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপরে টেকো, তোমার উঠোনেই, এই উঠোনেই বাঁশগুলো পড়ে থাকে। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে ঘুম থেকে উঠে দেখে 5খানা বাঁশ পড়ে আছে। তা বললো যে কি করে আসলো? বলে তোমার 5খানা বল আমি নিয়ে নিয়েছি। 5টা ছেলে, তাগড়া ছেলে সামনে দাঁড় করিয়ে দিই, তো তোমার বল আমি নিয়ে নিয়েছি। আরে গিন্নি, তুই আগে বলিস নি কেন? মোটে 5টা দিয়েছি, তাহলে আরো বল তোকে দিয়ে রাখতাম। মোটে 5খানা দিয়েছি, যদি জানতাম এই পড়ে যেতে তাহলে আরো বল তোকে দিয়ে রাখতাম। অসীম সরকার বলছে কোন বল দিতেন? এখন টিভি খুলুন, কাগজ খুলুন, দেখতে পাচ্ছেন বল কোথায় কিভাবে কাজ করছে। সব চারিদিকে তাকান, দেখুন কিভাবে বল এবং শক্তি কাজ করছে, গতি কাজ করছে। নিয়ন্ত্রণ, সমন্বয় এবং দক্ষতাটা আমাদের কাছ থেকে কি করে হারিয়ে যাচ্ছে। তাই দীক্ষা আমরা সবাই নিয়েছি আমার ইচ্ছে মতো। ঠাকুর যে আমাদের ইষ্টপ্রীতি করতে বললেন, এটা আমরা পয়সায় নামিয়ে নিয়ে এসছি, টাকায় নামিয়ে নিয়ে এসছি। ঠাকুর টাকা বা পয়সা চাননি। আমি দেখিনি তাকে একটা পয়সা হাত দিয়ে ছুটে। আমি যতদিন পর্যন্ত দেখেছি, শেষ দিন 26শে জানুয়ারি পর্যন্ত আমি তাকে একটা পয়সা হাত দিয়ে ছুটে দেখিনি আমার জীবনে। আমার এই 80 বছরের বয়সে একটা পয়সা হাত দিয়ে ছুটে দেখিনি। ঠিক একদিন এই ইষ্টপ্রীতি প্রসঙ্গে কথা হতে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি বলছেন, ঠাকুরের বাণী লেখক, যিনি কিছুদিন আগে চলে গেলেন। ঠাকুর হঠাৎ বললেন, দিদি দেখ তো ইষ্ট কথাটার মানে কি? ডিকশনারি খুলে দেখলো হর্ষই পেট কাটার মধ্যে হসন্ত ইস থেকে ইষ্ট কথাটা উৎপন্ন হয়েছে। ঠাকুর জিজ্ঞেস করছেন এর মানে কি? ইস মানে ইচ্ছা, ইস মানে ইচ্ছা। আপনারা যে কয়েকজন লোক এখানে বসে আছেন,
আমাকে যদি আপনারা বলেন যে মিস্টার প্রণব মজুমদার আপনাকে এই টাকাটা আমি দিলাম, কত? 20 কোটি টাকা। 20 কোটি? এটা আমার? হ্যাঁ আপনার। আমি খরচা করতে পারবো? হ্যাঁ খরচা করতে পারবো। তখন দেখবো আমি, আপনাদের দেখতে পাবেন না, আমি দেখতে পাবো আমার ভেতরে কত প্রণব মজুমদার, আমার ভেতরে কত প্রণব মজুমদার। সঙ্গে সঙ্গে বলবে একটা নিজস্ব গাড়ি কেন, সঙ্গে সঙ্গে বলবে একটা ফ্ল্যাট কেন, ওখানে জমি পড়ে আছে সস্তায় কেন, জমি টাকা মাটিটাকে একদিন এই মাটি তোমাকে সোনা ফিরিয়ে দেবে, ওখানে এটা কেন, ওখানে সেটা কেন, এটা এই কেন, সেইখানে, এখানে ইনভেস্ট করো, এই করো। কত প্রণব মজুমদার আমার মধ্যে। এখন আমি তাদেরকে দেখতেও পাচ্ছি না, চিনতেও পাচ্ছি না। কেন? আমার ভেতরে সেই শক্তিটা নেই। ইচ্ছেটা থাকলেও সুপ্ত গুপ্ত, সেটা আমি উক্ত করতে পারছি না। কেন? গতি নেই, শক্তিও নেই, টাকা নেই তো, সুতরাং আমার গতিও নেই, শক্তিও নেই। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে ইচ্ছা, আমরা যে ইচ্ছে মতো আমাদের জীবনকে চালাচ্ছি, ওয়েশ আমি চালাতে পারি, কেউ না করার লোক নেই। এই রথযাত্রা গেল, আবার কিছুদিন পরেই উল্টোরথ যাত্রা হয়ে তিনি শ্রীধামে শ্রীক্ষেত্রে প্রবেশ করবেন গুন্ডিচা বাড়ি থেকে। তা দেখবেন যে তিনি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, তার সমস্ত কিছু অধীশ্বর, কিন্তু তার দুটো জিনিস নেই, ডান দিকে এবং বাঁ দিকে দুখানা হাত নেই। এই দুটো হাত তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটা আমাদের ইচ্ছে। দুটো হাত দিয়ে দিয়েছেন, ইচ্ছে করলে আমাকে স্বীকার করতে পারিস, ইচ্ছে করলে আমাকে অস্বীকার করতে পারিস, ইচ্ছে করলে আমাকে গ্রহণ করতে পারিস, ইচ্ছে করলে আমাকে বর্জন করতে পারিস, তোর ইচ্ছে। আমি সেদিনকে দূরদর্শনে দেখছিলাম টিভিতে, কোথায় যেন একটা সিকিম না কোথায় যেন একটা হরপা বান চলে গেল কিছুদিন আগে, হিমাচল প্রদেশে না কোথায় দিকে বোধহয় একটা হরপা বান চলে গেল। একটা লোক প্রচন্ড খরস্রোতে ভাসতে ভাসতে যাচ্ছে, সেনাবাহিনী নামানো হয়েছিল, সেনাবাহিনী কি করলো, ওপর থেকে একটা দড়ি ফেলে দিল, একটা বড় দড়ি একটা জায়গা থেকে ফেলে দিল, আর ওই ভেসে যাওয়ার লোকটা দড়িটা খপ করে ধরে দাঁড়িয়ে আছে, আর সেনাবাহিনী ওপর থেকে দড়িটা একটু একটু করে টানছে, আর এই লোকটা দড়িটা শক্ত করে ধরে আছে। আস্তে আস্তে আমি অমলেন্দুকে গল্প করছিলাম শ্রীপতি মন্ডলের কথা, আস্তে আস্তেই বললাম। ও যেখানে থাকেন সেখানে একজন দারোগা ছিল, অনেকে ভালো সম্পর্ক ছিল। শ্রীপতি মন্ডল বলেছিলেন যে দারোগা বাবু, আপনি তো এতদিন পুলিশে কাজ করেন, এবার ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিন। দীক্ষা ঠাকুর বাদ দিন, গুরু দিয়ে কিছু হবে না, দীক্ষা দিয়ে কি হবে? এখন তর্ক করেনি, ঝগড়া করেনি। তারপরে বিষয় হলো আপনি আমার বাড়িতে একদিন আসুন। শ্রীপতি মন্ডলের বাড়িতে যেতে গেলে একটা খাল ছিল, একটা বাঁশের সাঁকো ছিল, ছোট্ট একটা বাঁশ, ওই বাঁশ দিয়ে পাশে একটা ধরে ধরে যাওয়ার মতন একটা হাতুলালা বাঁশ ছিল, আর একটা বাঁশের উপর দিয়ে করে করে ধরে ধরে যেত লোকে। দারোগা বাবু যে এসছেন, শ্রীপতি বাবু আপনি নিমন্ত্রণ করেছিলেন, এসছেন, ভালো কথা, একটু দাঁড়ান, একটু এই হাতলটা খুলে দিন। ওই যে হাতলটা ধরে ধরে পার হবে, ওই লোকজন দিয়ে হাতলটা খুলিয়ে দিয়েছে, বলে আসুন। শিখি ওটা ধরে মানুষ পার হয়, ওটা খুলে দিলেন কেন? বলে আরে আপনি আমাকে 7 দিন আগে বললেন যে দীক্ষা টিক্ষা গুরু জীবনে কি দরকার, তো আপনার হাতলের কি দরকার? আপনি এমনি চলে আসবেন হেঁটে, আপনার হাতলের কি কোনো দরকার নেই। একটা শাঁখো পার হতে গেলে হাতল ধরে পার হতে হয়, আর একটা গোটা জীবন পার হবেন, কিছু ধরার দরকার নেই। কোনো বিজ্ঞানী মানে না, কোনো শাস্ত্রকার মানে না, কেউ মানে না, আমরা মানি। কেন? আমার ইচ্ছাটাকে সাপোর্ট করে। অমলেন্দু প্রবৃত্তির কথা বলছিল, ওটা সাপোর্ট করে, আর সেই জন্যই আমি কাউকে মানতে চাই না। আর ইনি আমাকে সেই জায়গাটা ঠক করে ধরেছেন। কয় তয় প্রত্যয় যখন যোগ করা হয় ঈশের সঙ্গে, তখন ওটা ইষ্টতে কনভার্ট হয়ে যায়। ইস প্লাস কয় তয় ইজ ইকুয়াল টু ইষ্ট, অর্থাৎ ইটসেলফ মঙ্গল, কল্যাণ, শুভ, শিব, সুন্দর, সমন্বয়কারী, দক্ষতা প্রদানকারী সেই শক্তি। সেটিকে আপনাদের মধ্যে আমার মধ্যে নেই? হ্যাঁ, অফকোর্স আছে, একদম আছে, নিশ্চিন্তে আছে। আমি খালি প্রয়োগ করতে পারি না, প্রয়োগ করতে পারি না, আমার পক্ষে প্রয়োগ করা সম্ভব হয় না। কেন? আমাকে কেউ শেখায়নি, আমাকে কখনো কেউ বলেনি, আমাকে কেউ জানায়নি। এই যে আপনারা এখানে বসে আছেন যে কয়েকজন লোক, আজকে ধীরেন প্রধান যার বাড়িতে অনুষ্ঠান দিচ্ছেন, যে কয়েকজন লোক আপনারা এখানে বসে আছেন, আমি একটা কানাইকে বলবো যে একটা সাদা কাগজ, ফুল স্কেপ সাদা কাগজ আর একটা ডট পেন সবার হাতে ছড়িয়ে দিতে, আর আমি এখান থেকে দাঁড়িয়ে বলবো আপনারা ওই মাটির উপরে রেখে একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করুন, একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করুন এখানে বসে। আপনারা সবাই আমাকে বলবেন গোল বৃত্ত করতে পারবো, কিন্তু নিখুঁত হবে না,
একা বেঁকা হয়ে যাবে। কেন একা বেঁকা হবে? কেন? আপনার শক্তি আছে, গতি আছে, অপসারণ করবার ক্ষমতা আছে। বৃত্ত কি জানেন, বৃত্তি কি জানেন, এটাকে গোল নিখুঁত করতে দেওয়ার ক্ষমতা, অসুবিধা কোথায়? তবুও আপনি বলবেন আমি নিখুঁত করতে পারবো। আমি বলবো পারবেন, নিশ্চয়ই পারবেন। ঈশ্বর এই ক্ষমতাও আপনাকে এবং আমাকে দিয়ে পাঠিয়েছেন। কি? আমি তার সঙ্গে একটা কম্পাস দিয়ে দেবো। একটা কম্পাস দিয়ে ওর মধ্যে পেন্সিলটাকে দিয়ে এক জায়গায় রেখে যদি গোল ঘুরিয়ে দেন, নিখুঁত এবং গোল বৃত্ত হবে। আমাদের জীবনে সব আছে, ওই কম্পাসটা নেই। আর এই কম্পাসটা না থাকার জন্যই আমাদের জীবন চলছে। কেমন আছে? বাইরের সব ছেলে পুলে যাচ্ছে কোথায়? ভোকাবুলারি সিস্টেমটা কমপ্লিটলি প্যারালাইজ হয়ে গেছে। আর আগে দেখা হলে বলতো আরে নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন, এখান থেকে ওখানে শোনা যাচ্ছে। আর এখন দেখা হলে পরে হাই, বাইকে যাচ্ছি হাই, স্টিয়ারিং নিয়ে যাচ্ছি হাই। সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় খুব বড় মাপের একজন সাহিত্যিক। ওনার সঙ্গে একটা অনুষ্ঠানে আমি একসাথে ছিলাম বহু বছর আগে। এখন তো বুড়ো হয়ে গেছেন ভদ্রলোক। তো উনি বলছেন এখনকার যুগটা কি জানেন, হাই 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 হাই। এত বড় জমি ধীরেনমোহন প্রধানের বাড়ির সামনে, প্রমোটার দেখলে বাড়ি বলবে কি নষ্ট করছে জমিটা, ফেলে লাগান বিল্ডিং। একটু জমি, একটু কোণ আমরা নষ্ট করতে পারি না। সব জায়গায় হাই রাইজ, হাই রাইজ বিল্ডিং। আগে আমরা শিলনোড়ায় বাটনা বাটতাম, এখন আর বাটি না। এখন টিভি দেখলে পরে ভর করে গোটে মিক্সি, হাইটেক। আগে আমরা সোডা দিয়ে, রিঠে দিয়ে কাপড় জামা কাচতাম পুকুরে গিয়ে। এখন এমনি ওয়াশিং মেশিন, ওয়াটপুল গান শুনি টিভি দিয়ে, এর উপর ঘুরছে, ফুস করে শুকনো হয়ে বেরিয়ে গেল। একেবারে সব হাইটেক, হাই রাইজ। আজকে সেই মিঠুন চক্রবর্তী ডায়লগ, মারবে এখানে, লাশ করবে শ্মশানে। ঠিক সেই রকম পুঁতবে এখানে, ফল পাবে সেখানে। এইটুকু ডিম ফট করে ফুটে বাচ্চা হয়ে গেল, এইটুকু ঢেঁড়স এই মোটা হয়ে গেল একেবারে, এইটুকু বেগুন এরকম ফুলে উঠে একেবারে। কিন্তু ভেতরে মাল পোকায় ভর্তি। আর খাবেন, ভেতরে রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। ওই বিষ্ণু ডাক্তারের কাছে যেতে হবে, খোকনের কাছে যেতে হবে, ওষুধ বিক্রি হবে, চেম্বারে রোগ বাড়বে, আর আমি ফুলতে শুরু করবো। ফুল দেখবি আর ফুলবি, লুচির মতো জ্বলবি, ট্রাকের গায়ে লেখা থাকে। জীবনটা, জগৎটা ঠিক সেই জায়গায় এসে পৌঁছে গেছি আমরা, সেই জায়গায় পৌঁছে। উনি বলছেন সব হাই হাই। দেখা হলে আগে বলতে নমস্কার, সুপ্রভাত, হাই। একটা জিনিস খালি খসে গেছে বেনা চিল্লিলের মতো, কি? হাইজেনিক ওয়ে অফ লাইফ, সদাচার সমন্বিত জীবন। একটা জিনিস খালি খসে গেছে, সদাচার সমন্বিত জীবন। সে সদাচার কি? বউ কাকে বলে, বর কাকে বলে, সন্তান কাকে বলে, বধূ কাকে বলে, স্ত্রী কাকে বলে, জায়া কাকে বলে, সহধর্মিনী কাকে বলে, অর্ধাঙ্গিনী কাকে বলে, এগুলো আমরা জানি না। বর কাকে বলে, পতি কাকে বলে, স্বামী কাকে বলে, এগুলো আমরা জানি না। ওকে, আমাদের কি বলে দেখবেন দুটো করে মানে ইয়ে ইয়ে ইয়ে, এর কোনো ব্যাখ্যা করতে সব কথা লাগাতে পারবে। ইয়ে মানে ইয়ে, ইয়ে মানে ইয়ে, সব জায়গায় এরকম। একে এরকমই একটা বাড়িতে, রাঁচিতে আমি কথা বলে যখন ফিরছি, ভুল করে আমার মোবাইলটা ওই চায়ের টেবিলে রেখে চলে গেছে। গাড়ির দরজা খুলতে গিয়ে মনে করলাম মোবাইলটা তো ফেলে এসেছি। যখন ঢুকছি তখন অবাক হয়ে শুনছি, বলছে মালটা আবার ফিরে এসছে। এই মাল কথাটা যে কিসে ব্যবহার হয়, গুদামে মাল থাকে, এখানে মাল থাকে, আমাকেও বলছে মালটা আবার ফিরে এসছে। মালটা কখন যাবে কে জানে। কি অদ্ভুত অদ্ভুত শব্দগুলো বুঝতে পারি না সব। কত রকম ভাবে ইয়ে, মাল, এসব কথাগুলো ব্যবহার হয়, এগুলো বুঝতে পারি না। ঠাকুর আমাদের শব্দের জগতে, ভাষার জগতে এক বিপ্লব নিয়ে এসছেন। তিনি ভাষা নিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। এই যেমন অভ্যাস যোগের কথা বললো 6ষ্ঠ অধ্যায়, এই অভ্যাস কথাটা নিয়ে ঠাকুরকে বলতেন অভ্যাস কাকে বলে। ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন অভ্যাসটাকে ভেঙে দাও। অভি মানে অন অ্যান্ড অন, সামনের দিকে, তাতে বাস করা। যিনি সব সময় সামনের দিকে বাস করেন, অগ্রগমনের দিকে বাস করেন, যে প্রয়াস, পদ্ধতি, প্রকরণ, ব্যাকরণের মধ্য দিয়ে, তাকে বলে অ্যাকচুয়ালি অভ্যাস। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন কেউ যদি মদ খায়, ঠাকুর বলেন পদ অভ্যাস বলে কোনো শব্দ হয় না। তাহলে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেলল, অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেলল, অভ্যাস আর থাকলো না। বদ অভ্যাস বলে কিছু হয় না। ঠিক ধর্ম তাই, যা আমাকে ধারণ করে, গুরুও তাই, যে আমাকে অন্ধকার থেকে আলোতে উত্তরণ ঘটায়।
আমার কথা আর বেশি বাড়াবো না, রাতি হচ্ছে, সবাই খাবেন ফিরবেন। আমার উপসংহার পর্বে শুধু বলছি, এই যে আমরা যে কয়েকজন মানুষ এখানে বসে আছি, এতক্ষণ যে কথা আপনারা শুনলেন অমলেন্দুর কাছে এবং আমার কাছে, আমরা এখন বলবো কত বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঘর সংসার হয়ে গেছে, এই বুড়ো হয়ে গেছে, এখন আমি কি করব? এখন আমাকে দিয়ে আর কি হবে? কিছু হবে? আপনার অনুকূল ঠাকুরের কোনো কাজ হবে আমাকে দিয়ে? আর আমি কিছু করতে পারবো? এই প্রশ্ন আমি করতে পারি? আর নিশ্চয়ই করতে পারবো। নর্দানব্দি কারবার, ঠাকুরের পৈতেটা দেখুন গলায় ঝুলছে, এরকম করে কসলাতেন আর বলতেন আমি শিব চক্রবর্তী ছিল অনুকূল চক্রবর্তী, ধার বাকি বুঝিও নাই, ধার বাকি করিও না, আজন্ম সালা নর্দানব্দি কারবার করেছি। আমি তার শিষ্য হওয়ার চেষ্টা করছি। আমিও নর্দানব্দি আপনাদের সাথে কথা বলছি, আমিও নর্দানব্দি কথা বলছি। দেখুন বাইরে ওখানে রান্না বান্না করছে, কথা বলছে, এতগুলো ফ্যান চলছে, শব্দ হচ্ছে, পারস্পরিক কথাবার্তা হচ্ছে, শুনতে পাচ্ছে। আমার কানের মেমব্রেন সব রিসিভ করছে, আমার কানের পর্দা সব রিসিভ করছে, কিন্তু এই কয়েকজন মানুষ কোনটা গ্রহণ করছেন? আমি এই যন্ত্রের মধ্যে যে কথাটা বলছি সেটা গ্রহণ করছেন, বাকি শব্দগুলো বর্জন করছেন। আপনি সাঁতরে এগিয়ে আসছেন, ঠিক তা ভুল বলছি? তাহলে এই ক্ষমতাটা কি আপনাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে না ক্যাপসুল খাইয়ে দেওয়া হয়েছে? ক্ষমতাটা নিয়েই আমি এবং আপনি জন্মগ্রহণ করেছি। এই ক্ষমতাটা প্রয়োগ করব কোথায়? অমলেন্দু এতক্ষণ যা বললেন বৈমন্ত মাল নিয়ে কালী ষষ্ঠী মায়ের সাথে ঠাকুরের যে লীলা মাধুর্য বর্ণনা করছিলেন, সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, আমি কার সঙ্গে সবসময় যুক্ত থাকবো। আরেকটি কথা বলি, এটাও অসীম সরকারের কথা, কবিয়াল অসীম সরকারের কথা, ওই বর্ধমানই শুনেছি। উনি বলছেন একটি উঠোনে একটি স্বামী মরদেহ পড়ে আছে, তার স্ত্রী হাপুস স্নানে কেঁদে আছে। হঠাৎ এক সন্ন্যাসী এসে বলছে তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? বলছে আমার স্বামী মারা গেছে, মরদেহ। চাদরটা তোল, চাদরটা তুলে দিল। আজ ভালো করে তাকিয়ে দেখো তো, মাথা থেকে পা পর্যন্ত তোমার বাবা এর সাথে তোমাকে বিয়ে দিয়েছিল? বলে হ্যাঁ। দেখো তো মাথা থেকে পা পর্যন্ত অঙ্গহানি হয়েছে কিনা, কান কাটা গেছে কিনা, হাত কাটা গেছে কিনা, নখ কাটা গেছে কিনা? না না, একদম ঠিক আছে, ঠিক আছে, ব্যালেন্স শিট মেনে গেল। এই শরীরের সঙ্গেই তোমার বাবা বিয়ে দিয়েছিল, শরীর তো তোমার সামনেই পড়ে আছে। আর দূর বসায় কি বলছে যে নড়াচড়া করে না, কথা বলে না আমার সাথে, কোনো উপায় নিঃশ্বাস নিষ্প্রাণ দেহ। ও তার মানে বলো এর মধ্যে একটা শক্তি ছিল, এর মধ্যে কিছু ছিল, এর মধ্যে একটা গতি ছিল, একটা কিছু ছিল। এই যে তোমাকে বকতো, ভালোবাসতো, আদর করতো, সংসার করতো, এই ভেতর থেকে যেটা করাতো, তুমি কখনো কোনোদিন তাকে চোখে দেখেছো এর ভেতরে? তখন সেই গৃহিণী বলছে না, দেখিনি। যাকে তুমি ছেড়োই না, যাকে তুমি দেখোইনি, তার জন্য শোক করছো কেন? আমরা কি সত্যি 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 দেখতে পাই আমার স্ত্রীকে? আমি কি সত্যি সত্যি দেখতে পাই আমার স্বামীকে? আমি কি সত্যি সত্যি বুঝতে পারি? আমি কি সত্যি অর্ধর্মিণী, সহধর্মিণী, মনোবৃত্তানুসারিণী হতে পেরেছি? একটা ছোট্ট মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের 50 বছর বিয়ে হয়েছে, 30 বছর বিয়ে হয়েছে, 40 বছর বিয়ে হয়েছে। আমাকে যদি প্রশ্ন করেন যে এই যে আপনার পাশে আপনার বউ, ইনি আপনার কে? বা আমার বউ যদি আমাকে বলে যে আমি তোমার কে, আমি তাকে কি বলবো? বোকামো তো কথা বলেন তো, নাতি নাতি হয়ে গেল, 50 বছর বয়স হলো, দাঁত পরে চুল পেকে বুড়ো হয়ে গেল, মানে আমি তোমার কে? মুখ ভ্যালসে দিয়ে উঠবো। ঠিক এইরকমই একটি প্রশ্ন করেছিলেন মা সারদা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে। এইরকম একটি প্রশ্ন করেছিলেন দুপুর বেলায়। ওদের দাম্পত্য জীবন এক ঘরে, এক বিছানায় পাশাপাশি শুয়ে। কঠিন প্রশ্ন, আমি তোমার কি, এই প্রশ্নটা করলেন। সঙ্গে 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 দুটো হাত কপালে ঠেকিয়ে জোর করে বলছেন কি কাণ্ড বলো দেখিনি? সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে আমার হাতে ভোগ খায়, আরতি নেয়, পূজা নেয়। আর এই ভর করে স্বয়ং জগদ্ধাত্রী হয়ে সে আমার পদসেবা করছে গো। তুমি যে আমার এই গো, তুমি যে আমার এই নারীকে সম্মান করা, স্ত্রীকে মর্যাদা দেওয়া। ঠাকুর কি বলেছেন? স্ত্রী হচ্ছে চিন্ময়ী মা। স্ত্রী কি? স্ত্রী হচ্ছে চিন্ময়ী মা। তাকিয়ে দেখবেন, মিথ্যে কথা বলতে পারি, গোপন করতে পারি, কিন্তু লুকোতে পারবো না। কেন? পরের বাড়ির মেয়ে তার বাবা, কুল, কৃষ্টি, পরিবার সব ত্যাগ করে আমার কাছে এসছে।
তার ইহজিয়াল পরকাল সমস্ত বৃত্তি আমাকে সমর্পণ করেছে, সমস্ত কিছু আমাকে দান করেছে সে। তবে তো আমার বংশের স্মারককে গ্রহণ করছে তার গর্ভে। মায়ের কাছে এবং স্ত্রীর কাছে গোপন করা যায় না, লুকোনো যায় না, আড়াল করা যায়, মিথ্যে বলা যায়, কিন্তু ধরা পড়ে যায়। তাই স্ত্রীকে সম্মান করতে বলেছেন ঠাকুর। স্ত্রী হলো চিন্ময়ী মা। আজকের এই অনুষ্ঠানে আমরা যে কয়েকজন মানুষ আছি, আমি আপনাদের কাছে কাউকে দীক্ষার কথা বলবো না, কাউকে বলবো না আমি সৎসঙ্গে সেলসম্যান, ফেরিওয়ালা, হকার নই যে আমি অনুকূল ঠাকুরকে বিক্রি করতে এসেছি। আমি জীবনের কথা বললাম, অমলেন্দু বলে যাওয়ার কথার পরিপ্রেক্ষিতে কথা বললাম। আর আমাকে নিয়ে ব্যস্ত থাকবো না আমার বাইরে যিনি প্রকৃত ইষ্ট তাকে নিয়ে ব্যস্ত থাকবো, এই ইচ্ছেটাও আমার উপর নির্ভর করবে, আমার উপর নির্ভর করবে। উপসংহার করবে আমার শেষাংশের কথা আমি শুধু বলি, আপনারা এখানে যে কয়েকজন যেভাবে বসে আছেন, এটা সব ভিডিও করছে, দেখুন আপনারা যেভাবে বসে আছেন, ঠিক আপনার বাড়ি থেকে আপনি এইভাবে বসে থাকুন 2 ঘন্টা। আপনার বাড়িতে, আপনার নিজের ঘরে, আপনি খাটে, চৌকিতে, চেয়ারে, বিছানায় ঠিক এইভাবে যেভাবে বসে আছেন 2 ঘন্টা এভাবে বসে থাকুন। অসম্ভব, আপনি পারবেন না, অসম্ভব। আপনার বাড়িতে আপনি এভাবে 2 ঘন্টা বসে থাকতে পারবেন না, মনঃসংযম করে বসে থাকতে পারবেন না। তার মানে আপনার মধ্যে সেই পরমতম ক্ষমতাটা সুপ্ত হয়ে আছে। কাজ হচ্ছে তাকে জাগানো। কি করে জাগাবো? আমরা সবাই চলে যাব, এই মাইকের স্ট্যান্ডটা কিন্তু এখানেই পড়ে থাকবে। বিজ্ঞানীকে বলে প্লেসিবো এফেক্ট। এটাকে যখন হাত দিয়ে সরিয়েও নিয়ে যাবে, তখন এটা এখান থেকে সরে যাবে। আমিও অনন্তকাল এভাবেই পড়ে থাকবো আমার এই অভ্যাস এবং চরিত্রের মধ্যে। কি করে সরবো? এই বয়সে আমি পারবো কি করে? যে কথা বললাম, আমাকে প্রশ্ন করতে পারেন এই বয়সে আমি পারবো কি করে? খালি শক্তি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের মধ্যে শক্তি নিহিত হয়ে আছে, শক্তিকে প্রয়োগ করতে হবে। ঠাকুর যে বীজ মন্ত্রের কথা বলেছেন, আপনারা যারা যে কোনো গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হয়ে আছেন, নাম কোয়াস্টে না হয়ে, রেজিস্টার্ড ডিসাইপল না হয়ে, সেই গুরুদেবের মন্ত্রকে সন্ধ্যেবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে এরকম সাদা চাদর দিয়ে নন কন্ডাক্টর কোনো প্ল্যাটফর্মের উপরে বসে, কাঠের উপরে, খাটের উপরে, চৌকির উপরে বসে শীত দ্বারা সোজা করে মোবাইলে অ্যালার্ম দিয়ে 5 মিনিট থেকে শুরু করুন। আজকে 29শে জুন, 5 মিনিট করে সন্ধ্যেবেলায়, আপনার রাত্রিবেলায় খাওয়ার আগে 5 মিনিট করে শুরু করুন। জুন, জুলাই, অগাস্ট, এই 29শে সেপ্টেম্বর এই কানাই বেড়ার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে একবার ফোন করবেন। আজকের আমি যা সহ্য করতে পারি না, যা গ্রহণ করতে পারি না, যা হজম করতে পারি না, যা বরদাস্ত করতে পারি না, 3 মাস পরে 29শে সেপ্টেম্বরের আমি কতটা পরিবর্তন হয়েছে। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়াট। সুতরাং একে বলে প্লেসিবো এফেক্ট। আমি যদি ইচ্ছে করি তাহলে আমি আমাকে পরিবর্তন করতে পারি, আমি যদি ইচ্ছে না করি কারোর ক্ষমতা নেই আমাকে পরিবর্তন করা। ধীরেন প্রধান মহাশয় তার বাসগৃহে এই যে আয়োজন করেছেন, নিশ্চয়ই তার কোনো শুভ মঙ্গল কাজ আছে। সেই যে অভীষ্ট লক্ষ্য তার, আমি জানি না, তার অভীষ্ট লক্ষ্যের জন্য আমার গুরুদেবের কাছে প্রার্থনা করি নির্বিঘ্নে তার সমস্ত মাঙ্গলিক শুভ কাজ সুসম্পন্ন হোক। যে সমস্ত কর্মীবৃন্দ এই আয়োজন করেছেন, তাদের পরিবারের, তাদের যে শ্রম দান করছেন, তাদের মঙ্গল কামনা করি আমার গুরুদেবের চরণে। আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার গুরুদেবের চরণে ইষ্টময় জীবনের প্রার্থনা করে মাঙ্গলিক কর্ম যখন আগামীকাল হবে তার প্রারম্ভে আমি উচ্চারণ করি, ওম স্বস্তিন ইন্দ্রা বৃদ্ধসভঃ স্বস্তিন পূষা বিশ্ববেদাঃ ওম স্বস্তিনস্তার্ক্ষ্যো অরিষ্টনেমি ওম স্বস্তি বৃহস্পতি দধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কস্যাসক্তো মদানং মহিষ্ঠং মৎসন্দস্যঃ ধীরাচিদরুজে বসু ওম অভিশোনাশকে নামভৃতা জরিত্রিণাম শতং ভবাসুতিভি ওম দৌ শান্তিরন্তরিক্ষং শান্তি আপয়ঃ শান্তি বনস্পতয়ঃ শান্তি ঔষধয়ঃ শান্তি ব্রহ্ম শান্তি গতির্ভর্তা
प्रभु प्रेष्ठ ईश्वर पुरुषोत्तमः आ ब्रह्म स्तंभ भिद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते। ओम शांति ओम शांति ओम शांति। ভালো থাকবেন সবাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।